কম্পিউটার, হ্যাঁ দিলাম। শেয়ার স্ক্রিনে গেলাম, শেয়ার। আচ্ছা, তোমরা এখানে পিডিএফ ফাইলের মধ্যে, হ্যাঁ এটা কি ছিল, হ্যাঁ একটা ফাইল দেখতে পাচ্ছ? জি স্যার। এটা মনে হয় তোমাদের কয়েকদিন আগে আমি আপলোড করেছি, যদি না করে থাকি করে দিব। করছি নাকি না বলো, দাও তো, পাইছো? মডেলিং এ স্যার পাই নাই স্যার। আচ্ছা তাহলে আজকে দিয়ে দিব। তো আমি এটা অনেকদিন ধরে তোমাদের এটা টপিকসটা ডিসকাশনের প্ল্যান আছে, কিন্তু শুরু করতে পারছি না। তো ডিভাইস তো তোমরা সলিড স্টেট ডিভাইস 3.2 তে পড়ছো, এখানে 4.1 4.2 তেও পড়তেছো একটা। তো যে কোনো ডিভাইসের মডেলিং এর ক্ষেত্রে কতগুলা নিউমেরিক্যাল টেকনিক আর কি, যেগুলো তোমরা প্রোগ্রামিং এর মাধ্যমে স্টাডি করতে পারবা, সে ধরনের কিছু গাইডেন্স এই ডকুমেন্টসটার মধ্যে আছে। এটা একটা, তো বললাম, পেপার ক্রিস্টোফার স্নোডেনের, এবং এটা তোমার 1985 এর। তো এটা ভালো, থিওরি তো তোমার থাকবেই, কাজে থিওরির কনসেপ্টটা এখানে বলা হয়েছে। তো প্রথমে ওদের একটা ব্যাকগ্রাউন্ড বলছে কেন মডেলিং আর কি, তো সেটা আমি একটু হালকা করে এখানে টাচ করি। দ্য র্যাপিড ডেভেলপমেন্টস ইন সেমিকন্ডাক্টর টেকনোলজি জন্য তোমাদের একটা ইয়ে হয়েছে আর কি, যে ডিভাইস মডেলিং এর প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। দ্য নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিটেইল অপারেশন অপটিমিস্টিক ডিজাইন অফ সিলিকন very large scale integrated circuit VLSI, very high speed integration and the compound semiconductor devices meant the device modeling now plays a crucial role in the modern technology. কাজে তাহলে ডিভাইসের ক্ষেত্রে তিনটা ভাগ করছে, একটা হচ্ছে VLSI, একটা VHSIC, আর একটা হচ্ছে ওই দুটো হচ্ছে তোমার সিলিকন বেসড, আর পরেরটা বলতেছে কম্পাউন্ড সেমিকন্ডাক্টর। একটু দাঁড়াও। ওকে, তো as the scale of the individual semiconductor devices decreases, ছোট হচ্ছে সবাই, and complexity of the physical structure increases, এবং ভেতরে ছোট জায়গার মধ্যে অনেক কিছু দিতে হচ্ছে, কাজে কমপ্লেক্স জটিলতা বাড়ছে। The nature of the device characteristics depart from those obtained from many of the classically held modeling concepts. ক্লাসিক্যাল মডেলিং এর মারফত যে ইকুয়েশন টিকুয়েশন ইউজ করি, সেগুলোর থেকে আস্তে আস্তে তোমার কোয়ান্টামের দিকে যেতে হবে আর কি, কোয়ান্টাম মেকানিক্যালি যেতে হবে, যেহেতু সব ছোট হচ্ছে। Furthermore, the difficulty encountered in performing measurements on these devices means that greater emphasis must be put on results obtained from theoretical characteristics. এটা খুব ইম্পর্টেন্ট। তো কাজে এগুলা নিয়ে তুমি যদি ওই এক্সপেরিমেন্ট করে 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 জিনিসটা সম্পর্কে যাচাই করতে চাও, তাহলে সীমাবদ্ধতা তৈরি হচ্ছে। করা যাবে না তা না, করা যায় না তা না, কিন্তু আগে থিওরিটা ভালো বুঝে তারপর এক্সপেরিমেন্টালি কিছু সেটাকে দূর থেকে, মানে বাইরে থেকে বোঝা, মাইক্রো লেভেলের জিনিসটা। তো এই জন্য কিছু থিওরিটিক্যাল নলেজটা ভালো দরকার আছে। সো মডেলিং অলসো অ্যালাউস নিউ ডিভাইস স্ট্রাকচারস টু বি রিগরাসলি ইনভেস্টিগেটেড প্রায়ার টু দ্য ফ্যাব্রিকেশন। তাহলে মডেলিং এর মাধ্যমে ফ্যাব্রিকেশনের আগেই ডিভাইসটা সম্পর্কে ইয়ে করা যায়। তো মডেলিং এর প্রয়োজনীয়তাগুলো গেল। সেমিকন্ডাক্টর ডিভাইস মডেলস ক্যান বি কনসিডার্ড ইন টু ব্রড ক্যাটাগরিজ। এখন এটা কি কি ক্যাটাগরিতে আছে? একটা হচ্ছে ফিজিক্যাল ডিভাইস মডেল, ফিজিক্যাল ডিভাইস মডেল, আর একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট মডেল। ঠিক আছে, তো ফিজিক্যাল ডিভাইস মডেলস অ্যাটেম্প্ট টু ইনকর্পোরেট দ্য ফিজিক্স অফ দ্য ডিভাইস অপারেশন। ঠিক আছে, তাহলে ফিজিক্সটাকে তুমি কিছু দিয়ে মডেলিং করবা আর কি, ভিতরে ফিজিক্সে যে ঘটনাগুলো ঘটতেছে সেগুলোকে মডেলিং করা। ওয়াইলস ইকুইভ্যালেন্ট সার্কিট মডেল যেটা, সেটা হচ্ছে বেসড অন ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালগাস রিপ্রেজেন্টিং দ্য ইলেকট্রিক্যাল বিহেভিয়ার। আর যেহেতু আমরা ইলেকট্রিক্যাল ছাড়া তো কোনো ডিভাইস হচ্ছে না, কাজে ডিভাইস গুলো আগে ছিল মানে মেকানিক্যাল, তারপর ইলেকট্রোমেকানিক্যাল, তারপরে এখন ইলেকট্রনিক্স। তো এই যে ইলেকট্রনিক্স এর যে বিহেভিয়ারটা থাকতেছে ইলেকট্রিক্যাল, তো সেগুলোকে আমরা সার্কিট ফর্মে নিতে পারি যে কোনো জিনিসকে, এবং সেই সার্কিট ফর্মে নিলে সেটা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট মডেলিং করতে পারি। The latter approach is generally limited in its applicability because of the DC bias and frequency dependence and non-linear behavior of most devices with respect to signal level. তাহলে যে কোনো ডিভাইসের একটা ইনপুট সিগন্যাল থাকে, তারপর সেটা ডিভাইসের ভিতরে একটা অপারেশন হয়, কোনো একটা কাজ হয়, ফিল্টার হতে পারে, অ্যাম্পলিফিকেশন হতে পারে, হওয়ার পরে সেই নেচারটা চেঞ্জ হয়, একটা ডিসি বায়াস দিতে হয়, এবং আউটপুটটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করতে পারে, এবং তার মধ্যে আবার
ভোল্টেজের উপর ডিপেন্ড করতে পারে, মানে ভোল্টেজটা যত বাড়ালাম কমালাম সেটার উপর ডিপেন্ড করতে পারে। তারপরে একটা অংশ লিনিয়ার বিহেভ করবে, একটা অংশ গিয়ে একটা বেশি ভোল্টেজের পর হয়তো নন লিনিয়ার করবে, বা মাঝামাঝি কোথাও নন লিনিয়ার করবে, ডিফারেন্ট নেচার, এইটাই তো ক্যারেক্টারাইজেশন করতে হবে আর কি। তো দিস প্রিন্সিপাল অ্যাডভান্টেজ অফ দিস টেকনিক, মানে এই যে যেটা বলা হলো ইকুইভ্যালেন্ট সার্কিট টেকনিক, টেকনিক ইজ দ্যাট ইট ইজি টু ইমপ্লিমেন্ট অ্যান্ড অ্যানালাইজ। ইন কন্ট্রাস্ট, তার মানে ইকুইভ্যালেন্ট সার্কিটটা তোমাকে ইমপ্লিমেন্ট করা, অ্যানালাইজ করা একটু তোমার জন্য ভিজুয়ালাইজ করা ইজিয়ার আর কি। In contrast, physical device models can provide greater insight into the detailed operation of semiconductor. তো কোনো কিছুর ভেতরে গভীরে যদি যেতে চাও তাহলে ফিজিক্যাল মডেল লাগবে, এবং সেটা তোমার একটু কষ্ট করতে হবে আর কি। encompassing a wide range of operating conditions, ঠিক আছে, বিভিন্ন অপারেটিং কন্ডিশনে এটা করা যেতে পারে, বাট usually needing a lengthy analysis। তাহলে ফিজিক্যাল মডেলটা স্টাডি করতে গেলে লেংথি অ্যানালাইসিস করতে হবে। The analysis requirement for physical models are normally satisfied using numerical techniques। এখন এই ফিজিক্সের যে মডেলগুলা, ফিজিক্সের সাথে দেখবা সবকিছুই তোমরা 3117 পড়ছো, ইলেকট্রোম্যাগনেটিক্স, তাহলে যে কোনো কিছু ক্ষেত্রে ফিক্সড চার্জ থাকলে ইলেকট্রিক ফিল্ড, মুভিং চার্জ থাকলে ম্যাগনেটিক ফিল্ড, এবং বোথ অফ দেম থাকলে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হবে। তো এই সমস্ত জিনিসগুলোতে তোমার ম্যাক্সওয়েল ইকুয়েশন গুলো লাগবে। কাজে সবসময় এই ফিল্ড অ্যানালাইসিসের ফিল্ডের সলিউশন গুলো বের করতে হলে তোমার নিউমেরিক্যাল টেকনিক লাগবে। আবার কোয়ান্টাম মেকানিক্যালে যদি চলে যাও, সেখানেও শর্ডিঞ্জার ইকুয়েশনের সলিউশন বের করা লাগতে পারে। তো কাজে এই নিউমেরিক্যাল ইকুয়েশন সলভিং টেকনিক গুলো ওখানে লাগবে। তোমরা কি নিউমেরিক্যাল টেকনিক্স এর উপর একটা ল্যাব করছিলা, তাই না? জি স্যার। রাইট। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ডিফারেন্ট ব্রাঞ্চে, যেই ব্রাঞ্চেই যাও ওই সাবজেক্টটা খুব ইম্পর্টেন্ট। তো ইমপ্লিমেন্টেড অন কম্পিউটার্স। With the advent of fast and powerful computing resources, this makes physical modeling techniques a very attractive proposition for both physicists and engineers. তো যত দিন যাচ্ছে কম্পিউটারের স্পিড বাড়ছে, ক্যাপাসিটি বাড়ছে, সিগন্যাল প্রসেসিং এর ক্যাপাবিলিটি হচ্ছে, তো কাজে এই নিউমেরিক্যাল টেকনিক্স এর গুরুত্বটা ক্রমেই বাড়ছে, যেটা ইকুইভ্যালেন্ট সার্কিট মডেলটা ইজিয়ার হলেও সেটাতে পুরো ডেপথ পর্যন্ত নলেজ পাওয়া ডিফিকাল্ট হয়, কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়ে যায় ওইটাতে, আর এটাতে একটু দেরি হয়, কিন্তু সেই দেরিটা প্রোগ্রামিং এর মাধ্যমে এখন ইজিয়ার হচ্ছে। ফিজিক্যাল ডিভাইস মডেলস আর সলভড ইউজিং আইদার বাল্ক ক্যারিয়ার ট্রান্সপোর্ট ইকুয়েশন। আচ্ছা, এখানে হচ্ছে ইম্পর্টেন্ট, ফিজিক্যাল ডিভাইস মডেল যদি করতে চাও, যেটা জটিলটা, তো তোমাকে আগে বাল্ক ক্যারিয়ার ট্রান্সপোর্ট ইকুয়েশনস, আমরা ক্যারিয়ার ট্রান্সপোর্ট নিয়ে কয়েকদিন আগে ডিসকাস করেছিলাম, যে ড্রিফট আছে, ডিফিউশন আছে, জেনারেশন, রিকম্বিনেশন, ডিফারেন্ট ঘটনা ঘটতে থাকে। তো এই সমস্ত ঘটনাগুলোকে তোমার বিভিন্ন ইকুয়েশন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। ওই ইকুয়েশন গুলোর থেকে আমরা কি পাই? ওই ইকুয়েশন গুলোর থেকে আমরা পাই কারেন্ট ডেন্সিটি, ভেলোসিটি, অনেক রকম জিনিস পাই, মোবিলিটির সম্পর্কে ধারণা পাই, ডিফিউশন কোএফিশিয়েন্ট সম্পর্কে ধারণা পাই, রিকম্বিনেশন রেট একটা প্যারামিটার থাকে, জেনারেশন রেট একটা প্যারামিটার থাকে। এই সমস্ত কিছু ট্রান্সপোর্ট ইকুয়েশনের মধ্যে পড়তেছে, এবং সেটাকে আমার ফিজিক্যাল ডিভাইস মডেলকে করতে হলে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মাল্টিপল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অনেক ইকুয়েশন থাকে, এই ইকুয়েশন গুলার সম্পর্কে আজকে একটু পরে দেখবো, সেই ইকুয়েশন গুলোকে সলভ করতে হবে। আচ্ছা, তারপরে আছে সলিউশনস টু বোলজম্যান ট্রান্সপোর্ট ইকুয়েশন অর কোয়ান্টাম ট্রান্সপোর্ট কনসেপ্ট। এটা একটু কমপ্লিকেটেড, এটা যদি যাওয়া যায় যাওয়া হবে। হিস্টোরিক্যালি bulk transport solutions have satisfied most device models, while Boltzmann and quantum transport solutions have provided a strong insight into the detailed device physics। তাহলে বোলজম্যান এবং কোয়ান্টামের যদি জিনিসে যাই, সেটা ওই ইকুয়েশন গুলা তোমাদের এমনি বেসিকটা হয়তো অতটা নাই, তো কাজে ওই বেসিকটা যদি যেতে হয় তাহলে তোমাকে ইয়া করতে হবে, আরো ডিটেলসে যেতে হবে। ওখানেও কিন্তু মানে মডেলিং একটা জিনিস হচ্ছে অ্যাপ্লিকেশন গুলো দেখানো, আর একটা জিনিস হচ্ছে তোমার ওই ইকুয়েশন গুলোর বেসিকটা পড়ানো। তো কাজে এই যে বোলজম্যানের এই বেসিকটা কিন্তু টুইক থাকবে তোমাদের এই মুহূর্তে। তো কাজে আমরা ওই প্রথম মডেলিং এর অংশটা একটু হয়তো বেশি যাবো, যতদূর যাওয়া যায় আর কি, আর কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের দিকেও কনসেন্ট্রেট করার চেষ্টা করব। আচ্ছা, তারপর however the trend towards very small geometry devices operating in the hot electron range, এটা আমরা পরে একদিন দেখব, হট ইলেকট্রন রেঞ্জ একটা আছে, means that non-equilibrium transport condition must be accounted for, and the importance of later two techniques has become more significant। এগুলা পরে আসবে। The understanding of material properties, physical boundary conditions। ম্যাটেরিয়াল প্রপার্টি মানে যে ম্যাটেরিয়ালটা, যে ম্যাটেরিয়াল দিয়ে ডিভাইস তৈরি করবা তার প্রপার্টি, হ্যাঁ, সেটা গ্যালিয়াম আর্সেনাইড
না তার মধ্যে হেটারো ঢুকাচ্ছ, না শুধু সিলিকন, না জার্মেনিয়াম ইত্যাদি, এই সমস্ত ব্যাপার আছে। এবং তারপর তার ফিজিক্যাল বাউন্ডারি কন্ডিশন, সে কোন কন্ডিশনে থাকছে। কোনো ইকুয়েশন সলভ করতে হলে তোমাদের ম্যাথমেটিক্স কেন পড়ো? ইকুয়েশন সলভ গুলো শেখার জন্য। তো ইকুয়েশন সলভ শেখার সময় তোমাকে কতগুলো যদি ভ্যালু পাওয়া যায় বাউন্ডারিতে, তাহলে তোমার জন্য সলিউশনটা ইজিয়ার হয়। তো এরকম বাউন্ডারি কন্ডিশনস গুলো থাকতে হবে, যেমন সারফেসে, তারপর কন্টাক্ট হচ্ছে যে জায়গাটায়, তার লাগতেছে যেখানে, ডিভাইসের জিওমেট্রি, সেটা তোমার কিউবিক্যাল স্ট্রাকচার না কি ধরনের স্ট্রাকচার, এই সমস্ত জিনিসগুলো তোমার লাগবে। অ্যান্ড ডিভাইস সার্কিট ইন্টারাকশন আর স্টেডিলি ইমপ্রুভিং, মানে বাইরের কিছু সার্কিটের সাথে তার ইন্টারাকশন হচ্ছে কিনা, এগুলা সমস্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টর থাকছে। আচ্ছা, তো এটা ওনাদের একটা রিভিউ স্টাডি ওনারা আসলে করছেন, যেটা সেটা হচ্ছে যে বিভিন্ন মডেলিং এর যে স্টাডিগুলো সেগুলোকে রিভিউ করে একটা সামারাইজ করছেন, কাজে এটা আমাদের জন্য খুব হেল্পফুল হবে। This review will concentrate on physical device modeling techniques, in particular the application of numerical solution in the design, characterization and optimization of devices. তাহলে আমাদের তিনটা জিনিসের দিকে সবসময় মনে রাখতে হয়। একটা হচ্ছে সার্কিট, কোন একটা অ্যাপ্লিকেশন আমার দরকার, সেই অ্যাপ্লিকেশনের জন্য কি কি আউটপুট ইনপুটের রিলেশন থাকবে, কি চাচ্ছি আমি, সেই অনুযায়ী ডিভাইসটা ডিজাইন করতে হয়। তারপর হচ্ছে তৈরি করার পর সেটাকে ক্যারেক্টারাইজেশন করা হয়, আমি করলাম, এখন এটা চরিত্র কিভাবে কিভাবে বিহেভ করতেছে সেটা জানা দরকার। এবং অপটিমাইজেশন, এবং এই ক্যারেক্টারাইজেশন করে দেখতেছি কোন কোন প্যারামিটারের জন্য এটা ভালো করছে, কোন কোন প্যারামিটারের জন্য খারাপ করতেছে, তখন সব মিলে অপটিমাইজ করতে হয়। তো এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট। Interest in numerical simulation of semiconductor devices began nearly 20 years ago, মানে ওই যে 64 হবে আর 85 থেকে 20 বছর আগে, when it became clear that this approach could be successfully used to explain the operation of many solid state devices. সবকিছু বুঝে সেফ সাইডে গিয়ে তারপর এইটা ঢুকছে আর কি। আচ্ছা, তারপরে আমি পরের পৃষ্ঠায় চলে যাব, এক পৃষ্ঠা শেষ হচ্ছে। আচ্ছা, তারপরে এখানে একটা হিস্ট্রি আছে, হিস্ট্রিতে আমার মনে হয় মুখস্থ করার কিছু নাই এই জায়গাটায়। এখানে হিস্টোরিক্যাল ব্যাপার বলছে যে পাওয়ারফুল মডার্ন ডিজিটাল কম্পিউটার আসার আগে যে সমস্ত জিনিসগুলো ছিল, তার আগে শকলি যে ট্রানজিস্টর আবিষ্কার করলো, এই ঘটনাগুলো বলা হয়েছে। তারপর কম্পাউন্ড সেমিকন্ডাক্টর আসলো, গ্যালিয়াম আর্সেনাইড, হ্যাঁ, তারপর ফেট কনসেপ্ট আসলো, তারপর মনোলিথিক ইন্টিগ্রেটেড সার্কিটস আসলো, এগুলা। তারপরে গ্যালিয়াম আর্সেনাইড, এটা কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের মাইক্রোওয়েভ সোর্স হিসাবে গ্যালিয়াম আর্সেনাইডকে আনা হলো। এই ঘটনাগুলা এখানে ডিসক্রাইব করা হয়েছে, যারা গল্প পড়তে চাও পড়তে পারো, মুখস্থ করার কিছু নেই। আচ্ছা, এটার মধ্যে যেটুক মাথায় থাকবে সেটাই দরকার আর কি। আচ্ছা, তো তারপরে ওনারা বলছে এই স্টাডির মধ্যে আবার ওখানে চলছে একই জিনিস। ও, এই জায়গাটা আমি আটকেছিলাম না। হ্যাঁ, আচ্ছা, তারপর এখানে একটা হিস্ট্রি ইম্পর্টেন্ট জিনিস, প্রথম দিকে ওয়ান ডাইমেনশনাল মডেল করা হতো, তার মানে এদিক দিয়ে ইলেকট্রন যাচ্ছে, এদিক দিয়ে আউটপুট হবে, এরকম ধরনের। তারপরে ওয়ান ডাইমেনশনাল টেম্পারেচার মডেল আসলো, এই সমস্ত জিনিস একটার পর একটা আসছে, ওদের কনসেন্ট্রেশন বাড়ছে। আমাদের এখন আসল কাজে যাই। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে মেজরিটি অফ অ্যাডভান্স সেমিকন্ডাক্টর ডিভাইসেস আর সাবজেক্ট টু রিজিয়নস অফ হাই ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, এবং ক্যারিয়ার গ্রেডিয়েন্টস এন্ড কারেন্ট ডেন্সিটিস হুইচ গিভ রাইজ টু হট ইলেকট্রন ট্রান্সপোর্ট। এটা আমরা পরে বলবো, হট ইলেকট্রন ট্রান্সপোর্টটা। তো হাই ইলেকট্রিক ফিল্ডে এই ঘটনাগুলো ঘটে, তো এটা পড়া যায়। দিস বেসিক ক্লাসিক্যাল ট্রান্সপোর্ট ইকুয়েশনস হুইচ কনসিডার অনলি দ্য ফিল্ড ডিপেন্ডেন্ট মোবিলিটি অফ দ্য ক্যারিয়ার্স ডু নট অ্যাকাউন্ট ফর ক্যারিয়ার হিটিং। নর্মাল ইকুয়েশন গুলোতে ক্যারিয়ার হিটিংটা ধরা হয় না, তো ওইটা ভিএলএসআই টাইপের ডিজাইনের জন্য সুইটেবল না, হাই ফ্রিকোয়েন্সি ডিভাইসের জন্য সুইটেবল না। তো তারপর আমাদের যে এইচবিটি তে আসলাম, এটা আমরা যে কম্পাউন্ডে যাব, তো স্ট্রং ইনসেন্টিভ টু ডেভেলপ মডেলস ক্যাপেবল অফ অ্যাকাউন্টিং দিস হাই ফিল্ড ইফেক্টস। তো কাজে আমাদের আগে তো জানতে হবে যে আমাদের এইচবিটি গুলা কিভাবে কাজ করে, সেটা তো আমরা এখনো ঢুকি নাই, আমরা হেটেরোতে আসি। তো কাজে ওগুলা জানার পরে আমরা তার হাই ফিল্ড ইফেক্টটা যাব, এবং হট ইলেকট্রনের ব্যাপারগুলো তখন আসবে আর কি। ইট ইজ নাও আর্লি টু গো দেয়ার। আচ্ছা, আরেকটা হলো, দাঁড়াও। আচ্ছা, তারপরে এটা বলছে দিস প্রবলেম ইজ বিং অ্যাড্রেসড ইউজিং ক্লাসিক্যাল মডেলস। আচ্ছা, তো এই মডেল সলিউশনের জন্য তোমার ক্লাসিক্যাল মডেলস থাকে, আর মন্টে কার্লো টেকনিক্স এন্ড কোয়ান্টাম মেকানিক্যাল মডেলস, এগুলা নিয়ে পরে কথা আসবে, এখন বলবো না এই জায়গাটায়। হ্যাঁ, ঠিক আছে, এগুলা হিস্ট্রি গেল। তাহলে আমরা এখন ইকুয়েশন গুলাতে চলে আসি, যে ইকুয়েশন গুলাতে
আমাদের কাজে লাগবে মডেলিং টেকনিক্স। প্রথমে হচ্ছে ক্লাসিক্যাল থেকে শুরু করবো, তারপর কোয়ান্টামের দিকে যাব। আচ্ছা, তোমরা এখন আমাকে বলো, কুইজের তো টপিকস বলে দিছি, তাই না? জি স্যার। তো কুইজের যে টপিকস বলছি সেটার উপর তোমাদের ইয়া হবে, এমসিকিউ টাইপের কুইজ নিব চিন্তা করছি। তো সেই কুইজটা কবে দিবা? ঈদের পরে বলছি আর কি। ঈদের পর ইউনিভার্সিটি কি নোটিশ দিছে? না স্যার, এখনো তো নোটিশ দেয়নি। বন্ধের নোটিশ দেয়। নোটিশ দেয় নাই, কিন্তু আমি তো কি জানি একটা পেলাম, স্যারের একটা ইমেল পেলাম কালকে, দেখি। আমরা পাই নাই স্যার। আচ্ছা, আমি দেখে বলতেছি, দাঁড়াও। ইমেলটা কনফিডেন্সিয়াল তো। আচ্ছা, এটা যেহেতু কনফিডেন্সিয়াল, আমি ইমেলটা আগে চেক করে তোমাদের বলতেছি। আমি আসলে ডেটটা চেক করা হয় নাই, সরি। তোমরা কোনো হিন্টস পাইছো কিছু? আমি জানি না, আমি তো ভুলে গেছি। স্যার আমি এক জুনিয়রের কাছ থেকে শুনছি যে 16 তারিখ থেকে বন্ধ স্টার্ট হবে। আচ্ছা, আমার মনে হয় নোটিশ দিছে, দাঁড়াও দেখি। মানে নোটিশ ইয়াতে দিছে, ওয়েবসাইটে দেয় নাই বলতেছো, তাই তো? জি স্যার। তা আমাদেরকে তো জানাইছে মনে হয়, নাকি এটা প্রপোজাল, জানি না, দেখি কি বলছে। স্যার ওটা কি অফিসিয়াল নাকি মানে হ্যাঁ, একাডেমিক আমাদের সেকশনের? হেড স্যার পাঠাইছে মনে হয়, দেখি দাঁড়াও। কোথায় ছিল? ঈদ উল আজহা হলিডে নোটিশ। আচ্ছা, এটা কি বলছে দাঁড়াও দেখি। অফিস অর্ডারই তো দেখছি। উই আর সেন্ডিং দ্য নোটিফিকেশন ঈদ উল আজহা হলিডে ফর ইউর কাইন্ড ইনফরমেশন। আচ্ছা, দেখি তাহলে ডাউনলোড হোক। হ্যাঁ, হয়েছে মনে হয়। তাহলে আমি বেরোয় যাই, ইমেল থেকে আবার শেয়ারে যাই। আচ্ছা, আমি শেয়ার স্ক্রিনে গেলাম, শেয়ার। এখন তোমার ডাউনলোডে যাই। হুম, this is to information for all concerned that the university will remain closed from 20 July to 22 July. The university will reopen on 25 July. ঠিক আছে, তাহলে যে তোমাদের 16-16 যাই হোক, মানে খুলবে 25 জুলাই। তাহলে আমাদের কুইজের জন্য দরকার হচ্ছে তোমার 20 থেকে 22 বন্ধ, আর 23-24 মনে হয় শুক্র টুক্র হবে। তাহলে 25 জুলাই খুলবে। 25 জুলাই হচ্ছে রবিবার, তাই না? নাকি? জি স্যার, 25-26 দুই দিনই আপনার ক্লাস আছে। তাহলে এখন তোমরা একটা ডেট বলে দাও, কবে দিবা। আর একটু চিন্তা করতে থাকো। আর আমি এক্সাম কি ফার্স্ট টাইমে হবে নাকি অন্য কোনটা? ও হ্যাঁ, তোমাদের ইচ্ছা, মানে পরে হলে টাইম পাওয়া যায় আর কি ক্লাস নেওয়ার। সমস্যা, আজকে 11 তারিখ। আচ্ছা, স্যার আমরা সবার সাথে কথা বলে কালকে জানাই আপনি। হ্যাঁ শিওর। রোল 1 আছো? কালকে জানাও, ঠিক আছে। রোল 1 নাই। রোল 13। জি স্যার, আজি স্যার। আচ্ছা, 71। স্যার 71 কি গতদিন আসছিল 6 তারিখ মঙ্গলবার? লেটে আসছিলাম স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে 72, ইয়েস স্যার, 72। 79, ইয়েস স্যার। 80, ইয়েস স্যার। 81, ইয়েস স্যার। 83, 87, ইয়েস স্যার। 100, ইয়েস স্যার। 129, 83 স্যার। 83 দিছি। 81 আছো? জি স্যার। ও আচ্ছা, তাহলে 81 ও আছে, 83 ও আছে। তারপর 129 নাই, 152, প্রেজেন্ট স্যার। 63, ইয়েস স্যার। 64, প্রেজেন্ট স্যার। ফাহাদ সাইফ। ইয়েস স্যার। রোল 1, স্যার 123। 23। হ্যাঁ, ফাহাদ সাইফকে দিয়েছি। জি স্যার। রোল 1 নাই, রোল 129 নাই। ঠিক আছে, তাহলে আগামীকালকে জানাও যে 25 তারিখ দিবা না 26 তারিখ দিবা, এটা একটু ফিক্সড করে দাও। তাহলে আমরা এখন ইকুয়েশন গুলোতে যাই। ইকুয়েশন গুলা মোটামুটি তোমাদের পরিচিত, তবে একটু অন্যভাবে হয়তো লেখছে।
আচ্ছা, পয়জন ইকুয়েশনটা মনে আছে তোমাদের? আমি একটু জাস্ট তোমাদের একটু মাথায় দিয়ে দিব। পয়জন ইকুয়েশন হচ্ছে এটার থেকে আসে, ডাইভারজেন্স অফ ডি ইজ ইকুয়াল টু রো, মনে আছে? জি স্যার। এরকম একটা ইকুয়েশন থেকে আলটিমেটলি আসে এটা। তো ডাইভারজেন্স অফ ডি যদি হয় তাহলে স্যার আমি ডি তো এমন ভাবে লিখছি যেন এটা ও, আচ্ছা ডাইভারজেন্স অফ ডি, আচ্ছা এটা মানে হচ্ছে এপসাইলন ইনটু ইলেকট্রিক ফিল্ড, আর এখানে তো তোমার ডাইভারজেন্স আছে, হ্যাঁ ডাইভারজেন্স এপসাইলন ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা ওইদিকে রো থাকতেছে, তো রোর মধ্যে তোমার থাকতেছে কি, রোর মধ্যে তোমার একটা সেমিকন্ডাক্টরে আমরা মোটামুটি বুঝে ফেলছি যে কি কি জিনিস থাকে, ইলেকট্রন থাকে, হোল থাকে, আর ডোপিং করলে ডোনর অ্যাক্সেপ্টর থাকে, এরাই হচ্ছে কনসেন্ট্রেশন। এদের কনসেন্ট্রেশনের আমরা ডিরাইভেশন এসএসডি তে করেছি। তো সেগুলো এই ইউনিট, এই জিনিসগুলো হচ্ছে সংখ্যা, ডোনর কয়টা, ইলেকট্রন কয়টা, হোল কয়টা, এগুলোর সংখ্যা। তো এগুলো পার ইউনিট ভলিউমের সংখ্যা। তো তাদেরকে আমরা কিউ দিয়ে গুণ দিয়ে পার ইউনিট ভলিউমের চার্জ পাই। তো এখানে রোটা কিন্তু তাই, পয়জন ইকুয়েশনের যে রো সেটা কিন্তু পার ইউনিট ভলিউমের চার্জের পরিমাণই বলে। তো কাজে আমাদের রো হচ্ছে এই অংশটা, এই অংশটা হচ্ছে তোমার রো। আর হচ্ছে এপসাইলন, এপসাইলনটাকে আমরা রিলেটিভ পারমিটিভিটি আর এপসাইলন নট ফ্রি স্পেসে দুটো গুণ করে এখানে নিচে লিখতে পারি। তাহলে আমাদের ইকুয়েশনের এই যে এটা যদি হয় তার মানে রো ক্লিয়ার হয়ে গেল, এটাও ক্লিয়ার হয়। এখন থাকলো ইলেকট্রিক ফিল্ড। এখন ইলেকট্রিক ফিল্ডের সাথে ইয়ার সম্পর্ক আছে, পটেনশিয়ালের। তো পটেনশিয়াল মানে তুমি জানো যে গ্রেডিয়েন্ট অফ ফাই, এরকম ভাবে বলা যায়। আমরা এমনি পড়ি ডেল ভি বাই ডেল এক্স, তাই না, গ্রেড ভি বাই ডেল এক্স। তো গ্রেডিয়েন্ট ন্যাবলাটা তো মানে জানো, ন্যাবলা মানে হলো এক্স ডেল বাই ডেল এক্স ওয়াই, ওয়াইটা হলো তোমার ইউনিট ভেক্টর, ওয়াই ডেল বাই ডেল ওয়াই। আচ্ছা আমি এটা কেন এক্স ওয়াই লিখলাম, আচ্ছা তাহলে এটা হচ্ছে এক্স। এ ধরনের একটা জিনিসকে ন্যাবলা বলে। তো সেই ন্যাবলাটা দিয়ে যেহেতু ডেল বাই ডেল এক্স আমি পড়ছি, যেটা সব ডিমেনশন কনস্ট্যান্ট হলে এরকম বলা যায়। তাহলে গ্রেডিয়েন্ট অফ ফাই, তাহলে এখানে আরেকটা ন্যাবলা ছিল, তো দুইটা ন্যাবলা মিলে ডেল স্কোয়ার হয়ে যাবে। তো কাজে আমি যদি সবগুলো ক্লিয়ার করে দিই তাহলে এটা ডেল স্কোয়ার ফাই, ফাই বলছিলাম, এটা সাই বলছে আর কি। আচ্ছা তাহলে সাইটা কি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল, কিউ হচ্ছে ইলেকট্রনিক চার্জ, ঠিক আছে। তো এগুলা তোমরা বই থেকে দেখে নিও। আর আরো দুটো জিনিস তোমরা পড়ছো, কন্টিনিউটি ইকুয়েশনস। কন্টিনিউটি ইকুয়েশনস পড়েছো তোমার তোমার ইয়েতে নিউম্যান, স্ট্রিটম্যান সব বইতেই পড়ছো। আমি তাহলে একটু দেখাই, সলিড স্টেট ডিভাইস, এটা কার বই, নিউম্যানের মনে হয় না। আচ্ছা এখানে আমরা কি খুঁজবো, এখানে খুঁজে এটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন না, ইকুয়েশন কি হলো, আমি তো লিখে ফেলছি, ও আসতেছে না। হ্যাঁ ইকুয়েশন সার্চ দিলাম, খুঁজছে কই, স্লো নাকি কম্পিউটার। পেয়ে গেছে কোন একটা জায়গায়, এম বাইপোলারের আগে না ছিল কন্টিনিউটি ইকুয়েশন। নিউম্যানের বইতেই মনে হয় জেনারেলাইজড ডিরাইভেশনটা ছিল, তো দ্যাট ইজ গুড। কোথায় ছিল, এই যে কন্টিনিউটি ইকুয়েশনস, আমরা এই ধরনের ইকুয়েশন পড়েছিলাম। এই যে এটা নিউম্যানে 6.24 দেখতে পারো, সেখানে পড়ছিলাম যে হোলের সংখ্যার পরিবর্তনের হার মিউ-পি এবং ইলেকট্রিক ফিল্ড, এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের সাথে ডিপেন্ড করে, পি হচ্ছে হোলের কনসেন্ট্রেশন, তারপর এটা হলো ডিফিউশন। তাহলে এখানে হোলের সংখ্যার পরিবর্তনের হার ডিপেন্ড করে কিরকম ড্রিফট হচ্ছে, এটা হলো মিন করে ড্রিফট, এটা মিন করে কিরকম ডিফিউশন হচ্ছে, আর এটা মিন করে জেনারেশন, এটা মিন করে রেকম্বিনেশন। এগুলো মিলেই কন্টিনিউটি ইকুয়েশনটা ছিল। তাহলে কন্টিনিউটি ইকুয়েশন আসলে কি মিন করে, এর ভিতরে কি কি জিনিস মেকানিজম আছে, একটা হচ্ছে ড্রিফট,
ড্রিফট হচ্ছে প্লাস মাইনাস যদি ইলেকট্রিক ফিল্ড থাকে তাহলে তোমার হোল মাইনাসের দিকে যাবে, এটা হচ্ছে হোলের ড্রিফট। আর যদি ডিফিউশন হয়, এরকম কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকে এদিকে বেশি ওদিকে কম, তাহলেও হোল এদিকে যাবে, তাই না? তাহলে এটা ড্রিফট, এটা ডিফিউশন। আর জিপিটা কি? জেনারেশন। তুমি যদি বাইরে থেকে কোনো এনার্জি দাও, ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন উপরে চলে যাবে, গিয়ে সে হোল তৈরি করবে নিচে একটা, এটা হলো জেনারেশন। আর উপর থেকে যদি একটা ইলেকট্রন বেশিক্ষণ টিকে না থেকে নিচে পড়ে যায়, তাহলে উপরে একটা তৈরি হলো, তো সেটা হচ্ছে জেনারেশন। সেটা হচ্ছে এই আর নিচে যে ইলেকট্রন জেনারেট হলো ওখানে একটা হোল জেনারেট হলো, তাই না? তো কাজে এই যে উপরে একটা ভ্যালেন্স এমটি স্টেট জেনারেট হলো। আচ্ছা ঠিক আছে। তো এই যে সংখ্যাগুলা, এগুলা তোমার এই রিকম্বিনেশনের সাথে রিলেটেড। তো এটা হচ্ছে তোমার রিকম্বিনেশন রেট, ঠিক আছে? কতক্ষণ টিকে থাকছে, উপরে যে ইয়ে তৈরি হলো সেটা কতক্ষণ টিকে থাকলো, এই জিনিসগুলো এখানে আছে। তাহলে এটা ইলেকট্রনের জন্য সত্য, হোলের জন্য সত্য, এবং ইকুয়েশন গুলো আমরা অলরেডি স্টাডি করছি। এখন আমাদের ওই যে বইটা আছে, এই যে কি বলে ভদ্রলোক, স্নোডেনের যে ডকুমেন্টসটা, সেই ডকুমেন্টসে গিয়ে দেখবো উনি এটাকে কিভাবে অ্যাপ্রোচ করছেন। উনি এই দুটাকে ইকুয়েশনকে এইভাবে লিখছেন। ডেল বাই ডেল টি ঠিক আছে, ডেল বাই ডেল টি ঠিক আছে। তারপর এখানে ডাইভারজেন্স অফ জেএন বলছে। আচ্ছা, তো দেখো জেএনটা হচ্ছে জেএন and জেপি আর দ্য ইলেকট্রন and hole current densities and G is the generation recombination rate। তার মানে জেনারেশন রিকম্বিনেশন রেটকে উনি এক জায়গার মধ্যে ঢুকাই নিছেন, ঠিক আছে? মানে জেনারেশন মাইনাস রিকম্বিনেশন রেট এরকম একটা, ঠিক আছে? তাহলে জেনারেশন থেকে নেট জেনারেশন কতটুকু হচ্ছে সেটাকে ইন্ডিকেট করা হয়েছে। তাহলে উনি জিনিসটাকে কি করলো? সিম্পলিফাই করলো। সলিউশন করার সময় সিম্পলিফিকেশন গুলো কাজে লাগে। আচ্ছা, আর কারেন্ট ডেন্সিটির ইকুয়েশনটা উনি লিখছেন যে ইলেকট্রন কারেন্ট ডেন্সিটি হচ্ছে কিউএন ভিএন কিউএন ডেল এন। তাহলে কিউএন ভিএন বা কিউপি, নিচেরটা বলছে কিউএন ভিপি জেপির সময়, এটা মনে হয় ভুল করেছে, এটা নিচেরটা পি পি হবে, কিউপি ভিপি হবে এটা মনে হয়, ঠিক আছে? আচ্ছা, তো কাজেই এই ডেল এনটা কি? ওই যে দ্বিতীয় অংশটা, প্রথম অংশটা কি? ভিএন। ভিএন আর ভিপি আর দ্য ইলেকট্রন হোল ভেলোসিটিস। তোমরা জানো যে এটা কিসের উপর ডিপেন্ড করবে? হোল ভেলোসিটি কই গেল? এই যে এরা হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি ডিপেন্ড করবে মিউ, ভেলোসিটি ডিপেন্ড করবে মিউ ইনটু ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? তো কাজে এই ইকুয়েশনটা আলটিমেটলি কিসের উপর ডিপেন্ড করবে? ইলেকট্রিক ফিল্ডের উপর ডিপেন্ড করবে। আর হ্যাঁ, তো এখানে বলছে আর ডিএন আর ডিপি হচ্ছে তোমার ডিফিউশন কোএফিসিয়েন্টস। তো কাজে আমরা যদি ওই নিম্যানের ইকুয়েশনটার সাথে এটাকে রিলেট করি, নিম্যান কই গেল? হ্যাঁ, তো কই গেল? আরে নিম্যানে না বের করলাম আমি কন্টিনিউটি ইকুয়েশন, হারাই গেল কেন? এখানে বের করলাম না, স্ট্রিটম্যান না, সরি নিম্যান, নিম্যানের। এবার হ্যাঁ, তো কাজে আমার এই যে ওনারা যে ওনার ইকুয়েশনের এই ডান দিকের অংশটা উনি নেট বলে এক জায়গায় নিয়ে গেছেন, আর ডিফিউশনের অংশটা উনি ডেল ডেল দিয়ে রিপ্রেজেন্ট করছেন। আর ড্রিফটের অংশটা হচ্ছে এটা, এখানে ড্রিফট ভেলোসিটির সাথে রিলেটেড, ঠিক আছে? তো আমরা যদি আরো ডিটেলসে যাই তাহলে কিন্তু নিম্যান থেকেই ডিরাইভেশনের কাজগুলো করতে পারি, আবার উনার ফরম্যাট দিয়েও আমরা করতে পারি। তো উনার ফরম্যাট হচ্ছে এরকম জেএন কিউএন ভিএন, উনার ফরম্যাট দিয়ে করাটা আপাতত ভালো, কারণ উনার মেথোডোলজি যেহেতু ফলো করবো আমরা, উনাদের রিভিউ এর মেথোডোলজি। আচ্ছা, তো কাজে সবকিছুকেই কনসিডারেশন আনা হলো এই দুইটা ইকুয়েশনে। তাহলে প্রথম ইকুয়েশনটা হচ্ছে তোমার কন্টিনিউটি ইকুয়েশন দিয়ে শুরু হলো, দ্বিতীয় নাম্বার, আর প্রথমটা হলো পয়জন ইকুয়েশন। দুটো ইকুয়েশন গেল, পয়জন এবং কন্টিনিউটি। তারপরে এরপরে কোথায় আছে দাঁড়াও দেখি। আচ্ছা, মেজরিটি ক্যারিয়ার ডিভাইসেস সাচ এজ মেসফেট, তোমার জানো বিজেটি হচ্ছে কিন্তু মাইনরিটি ক্যারিয়ার ট্রান্সফার হয়, আর ফেট গুলাতে হয় মেজরিটি ক্যারিয়ার ট্রান্সফার। তো মেসফেট শর্টকি ভ্যারেক্টর ডায়োড গ্যালিয়াম আর্সেনাইড ট্রান্সমিশন ডিভাইস আর ইউজুয়ালি অ্যানালাইজ ইউজিং সিঙ্গেল স্পেসিস সেটআপ বেসিক ট্রান্সপোর্ট ইকুয়েশনস, ঠিক আছে? এই 2.1 থেকে 5 এর এই ইকুয়েশন গুলো দিয়ে সলভ করা হয়। The semiconductor transport equations are often normalized to simplify the expressions। এখন এদেরকে আবার নরমালাইজ করারও টেকনিক করছে। তোমার তো ছিল ডেল স্কয়ার সাই, এটাকে এখন
এন মাইনাস পি মাইনাস এন করে দিল, বলে দিল। ছিল তোমার এখানে এন ডি এন পি এন এ, ওটাকে সিম্পলিফাই করলো এন মাইনাস পি আর এন, তার মানে ডোপিং গুলাকে এক জায়গায় ঢুকাই দিল। ঠিক আছে, নেট ডোপিং বলবা। আচ্ছা, আর ডেল এন বাই ডেল টি যেটা ছিল সেটার মধ্যে ডাইভারজেন্স অফ জি সহ এই জায়গাটাকে জি বলে, ওই যে আগেই বলে নিছে যে নেটটাকে ধরতেছে, নেট জেনারেশন। এখানে নেট ডোপিং, এখানে নেট জেনারেশন। আচ্ছা, তারপরে দুটো আছে কারেন্ট ডেন্সিটির ইকুয়েশন, যে দুটো লিখলাম এটাকেও ধরে নিছে না, জে এন এর মধ্যে এটাকে পুট করবে আর কি। তো সেখানে তোমার ছিল এন কিউ এন ভি এন, কিন্তু আর এখানে ছিল ডেল এন, কিন্তু এই ডেল এন এর সাথে একটা অংশ ছিল কিউ ডিএন, আর এখানে ছিল তোমার কিউ কই গেল, ডেল সাইতে নিয়ে গেল। আচ্ছা, ভিএন এর মধ্যে ডেল সাই আনলো। আচ্ছা, দেখতে প্রথমটা সাইটা কি ছিল, প্রথমটা সাই ছিল তো পটেনশিয়াল, ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল। ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়ালটা কিসের উপর ডিপেন্ড করে? ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়ালটা বলা হয়েছিল যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে মাইনাস গ্রেডিয়েন্ট অফ সাই। এই সাইটা ছিল ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল। ঠিক আছে, তো ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়ালটা তো তোমার ভোল্টেজের সাথে রিলেটেড, আমরা এটাকে ভোল্টেজ বলতাম। এখন ভোল্টেজের সাথে ডিপেন্ড করে তোমার ইলেকট্রিক ফিল্ড, যেটা এখানে বললো ইলেকট্রিক ফিল্ড ডিপেন্ড করে। তো কাজে সাই আর ইলেকট্রিক ফিল্ড একটা একটার সাথে জড়িত। তো কাজে এই যে ইলেকট্রিক ফিল্ড যে অংশটা ছিল এখানে ভিএন, ভিএন এর মধ্যে আমি একটু আগে তোমাদের বলছি যে ভিএন এর মধ্যে আবার মিউ এন ইন্টু ইলেকট্রিক ফিল্ড আছে। তার মানে এখানে আলটিমেটলি ভিতরে কিন্তু ইলেকট্রিক ফিল্ড আছে। তো সেই ইলেকট্রিক ফিল্ডের অংশটা সাইয়ের উপর ডিপেন্ড করতেছে, মানে সাই আলটিমেটলি ইলেকট্রিক ফিল্ডের উপর ডিপেন্ড করতেছে, এরকম একটা ব্যাপার। তো কাজে এই যে ইলেকট্রিক ফিল্ডের জায়গায় ডেল, এই যে ডেল সাই করে দিল আর কি, ডেল সাই এরকম ভাবে। আর বাকি জিনিসগুলাকে একটা জায়গায় নিয়ে গামা এন এর মধ্যে ঢুকাই দিচ্ছে। এখন সেই গামা এন এর মধ্যে কারা থাকবে সেটা বলতেছি। আচ্ছা, তো where gamma n and gamma p are the normalized carrier mobilities, মানে মোবিলিটি হলে তো শুধু মিউ হতো, এখন তার মধ্যে আরো কিছু অন্যান্য জিনিসপত্র ঢোকাতে নর্মালাইজড মোবিলিটিস ফর ইলেকট্রন হোল। আচ্ছা, তাহলে তোমরা এই পাঁচটা ইকুয়েশন একটু লেখো। সেমিকন্ডাক্টর ট্রান্সপোর্ট, সরি, এই হেডিং এ সেমিকন্ডাক্টর ট্রান্সপোর্ট ইকুয়েশনস হেডিং এ পাঁচটা ইকুয়েশন একটু লেখো, এবং নিচে তোমার নাম্বার দিয়ে দাও 1 2 3 4 5। আর নিচে যে গামা গুলা বলছে এগুলাকে একটু, জেন কি জিনিস এগুলো একটু আন্ডারলাইন করা অংশগুলো একটু লেখো। 1 মিনিট সময় দিলাম। লিখেছো? লিখেছো নাকি? Yes, sir. আচ্ছা, তো এখানে একটু নিচের লাল গুলো লিখছো, গামা এন গামা পি। Yes, sir. আচ্ছা, তো এখন এটা যদি একটু তুমি একটু ইয়া করো, বোঝার চেষ্টা করো যে গামা এন মধ্যে আসলে কি থাকতে পারে। আচ্ছা, তাহলে এখানে অরিজিনালি জেএনটা কি ছিল এটা দেখতে হবে, তাই না? অরিজিনালি জেএন ছিল, এই যে এটা ছিল কিউ ডিএন, তারপর ডেল এন ছিল। ঠিক আছে, তাহলে এখানে ডেল এনটা রেখে দিয়েছে, তাহলে ওর গামা এন তাহলে কি হতে পারে? গামা এন টু দি পাওয়ার
-1 এর জায়গায় আমরা কি বসাতে পারি? QDN এটা বসাতে পারি, তাই না? যদি তাই হয় QDN বসানো যায় গামা এন এর জায়গায়, ঠিক আছে। আচ্ছা, আর গামা পিও সিমিলারলি হবে, কিন্তু এই এই দ্বিতীয় অংশটায় কি আছে? দ্বিতীয় অংশটায় আছে অরিজিনাল ইকুয়েশনে ছিল QN আর VN এর মধ্যে ছিল μN, তারপরে ছিল আমি যেটা বলছিলাম ইলেকট্রিক ফিল্ড। এখন ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে গ্রেডিয়েন্ট অফ সাই, তাহলে ওটার জায়গায় আমরা গ্রেডিয়েন্ট অফ সাই বসালাম এবং এখানে একটা মাইনাস থাকে, কাজে মাইনাস আসলো। তাহলে QN μN গ্রেডিয়েন্ট অফ সাই, তাহলে N চলে গেল, ডেল সাই চলে গেল ভিতরে। তাহলে ডিফারেন্সটা কি দাঁড়ালো? এর মধ্যে আসতেছে গামা এন, একবার বলতেছে QDN আর একবার বলতেছে QμN। আচ্ছা, তো তোমাদের নিশ্চয় মনে আছে আরেকটা রিলেশন, আইনস্টাইন রিলেশন পড়ছিলা। আইনস্টাইন রিলেশনটা কি ছিল? D/μ = KT/Q, রাইট? তাহলে D/μ যদি KT/Q হয়, তাহলে ওইটাকে এখানে মনে হয় কিভাবে খাটালো আমি বুঝতেছি না। আচ্ছা, যাক, Einstein relation, Jn and Jp assume that the Einstein relationship for the diffusion coefficients, আচ্ছা, ডিফিউশন কোএফিসিয়েন্টের জায়গায় এটা বসানো হয়েছে আর কি। কিন্তু এখানে আমি কি শুধু কিউ লিখলাম, এটা কি ঠিক আছে? QDN del n, হ্যাঁ, তাহলে তো QDN del n হবে। তাহলে DN এর জায়গায় আমরা বসাতে পারি কি? DN এর জায়গায় বসাতে পারি KT/Q ইন্টু μN, তাই না? KT/Q ইন্টু μN বসাতে পারি। তাহলে তোমরা একটু দেখো, এখানে KT/Q ইন্টু μN বসালে DN এর জায়গায়, হ্যাঁ, KT/Q ইন্টু μN, হ্যাঁ, এটা হচ্ছে DN এর জায়গায়। আচ্ছা, তাহলে দাঁড়ায় কি? ও, কিউ কিউ কাটা চলে যায়, তাহলে KT μN হয়। তো অরিজিনাল ইকুয়েশনে আছে তোমার μN, তাহলে KT/Q এর জায়গাটার ওখানে উপরে নিচে আবার বোধহয় কিউ দিয়ে গুণ দিছে এবং কিছু একটা করে, এটা একটু চেক করে দেখো, এখানে আইনস্টাইন রিলেশনশিপ খাটানো হয়েছে। আচ্ছা, হ্যাঁ, তারপরে হচ্ছে a further variation on the form of the semiconductor equation used in simulation is to work in terms of electron and hole quasi Fermi levels. আচ্ছা, এখন quasi Fermi levels তোমরা পড়ছিলা যে যখন ইলেকট্রনটা তোমার ইন্ট্রিন্স অবস্থায় থাকে, ইকুইলিব্রিয়ামে থাকে, তখন কিন্তু ফার্মি লেভেল ইলেকট্রন হোলের জন্য একই ধরনের থাকে। কিন্তু যখন আমরা বাইরে থেকে লাইট টাইট দিয়ে বিভিন্নভাবে এক্সেস ক্যারিয়ার তৈরি করি, তখন ফার্মি লেভেল দুটা ভিন্ন হয়। ইলেকট্রনের FN, ওর জন্য হচ্ছে FP। তো তখন যে তোমার ইকুয়েশনটা, সরি, ফার্মি লেভেলটা, সেটাকে আমরা FN FP আলাদা বলি। তো সেরকমই ডিপেন্ড করছে যে ক্যালকুলেটেড ইলেকট্রন হোল কনসেন্ট্রেশন, সেখানে এই ফার্মি লেভেলটা কি? এনার্জি লেভেল। তো এনার্জির সাথে তোমার তো পটেনশিয়ালের, এটা কিন্তু এনার্জি, এটার সাথে পটেনশিয়ালেরও রিলেশন আছে। এনার্জিটা ডিফাইন করা হয় ইলেকট্রনের, ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়ালটা ডিপেন্ড করা হয় ফর পজিটিভ চার্জের জন্য। কাজে তোমরা যখন পিএন জাংশন পড়ছিলা, যে একজনের ভেরিয়েশন ছিল এরকম, যদি বলো ইলেকট্রনের এনার্জি বলো, কিন্তু পটেনশিয়ালের ভেরিয়েশন ছিল উল্টা দিকে। এদের মধ্যে কিন্তু রিলেশন আছে, অপোজিট দিকে হলো নেচারটা সিমিলার থাকে আর কি। তো কাজে এখানে বলতেছে কোয়াসি ফার্মি লেভেলস, তা ফার্মি লেভেলটা যদি এরকম হয়, তাহলে সেটার সাথে সাথে তোমার পটেনশিয়াল, এবং পটেনশিয়ালকে আবার এখন সাই দিয়ে রিপ্রেজেন্ট করছে ইংল্যান্ড বইতে, কাজে সাইয়ের একটা ডিপেন্ডেন্স থাকবে। তো এই দুটো ইকুয়েশন একটু লেখো, কোয়াসি ফার্মি লেভেলের ইকুয়েশন দুটা। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা আগের দুইটা যে 1 থেকে 5 বলো, এই দুটোকে 6, 7 বলো আর কি। These expressions are used to replace the carrier concentrations N and P in either the original set of semiconductor equations or in the normalized equations. বাকি যে ইকুয়েশন গুলো বললাম 1 থেকে 5, সেই ইকুয়েশন গুলোর মধ্যে বা প্রথম যে বেসিক নরমালাইজ ছাড়া যেটা ছিল, সেখানের যে ইকুয়েশন, সেখানেও তোমরা এই যে সাই অংশটা, এই সাইয়ের জায়গায় এগুলো বসাতে পারো আর কি, ফার্মি, কোয়াসি ফার্মি লেভেলের কনসেপ্টটা। তাহলে 6, 7 লেখো,
আর ওখানে 1 থেকে 5টা কিন্তু নর্মালাইজড বলছিল। তো নর্মালাইজ করার আগের যে ফর্মটা সেটাও তোমরা দরকারের মতো নোট ডাউন করে রেখো আর কি। মানে এখন পর্যন্ত টোটাল 11টা ইকুয়েশন বলছি, তার মধ্যে প্রথম 5টা এবং পরের 5টার মধ্যে রিলেশন আছে, একটা নর্মালাইজ ছাড়া আর একটা নর্মালাইজড। হয়েছে লেখা? জি স্যার। আচ্ছা, তো বাই সাবস্টিটিউটিং টু নিউ ভ্যারিয়েবলস, আচ্ছা এখন একটা নতুন ভ্যারিয়েবল ঢুকাইছে ফাই n, মানে ফাই nটা হচ্ছে these expressions are then used to replace the carrier constant n and p in either original set by substituting two new variables phi n and phi p। আচ্ছা এখন হচ্ছে যে এখানে তো লন আছে তাই না, তো লন মানে কি তোমার হচ্ছে যদি চিন্তা করো লন n হচ্ছে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, লন n মানে হচ্ছে সাই বাই সাই n তাই না। তো তারপর এটাকে যদি দুই পাশে তুমি ই টু দি পাওয়ার নাও তাহলে এটা n হয়ে যায়, এটা হয়ে যায় ই টু দি পাওয়ার মাইনাস সাই n বাই সাই, এরকম কিছু একটা। তো এ ধরনের যে ইকুয়েশনটা পাচ্ছ সেই ইকুয়েশনটার মধ্যে ই টু দি পাওয়ার সাই n অংশটাকে ফাই n দিয়ে রিপ্লেস করতে বলতেছে। তাহলে এই দুটো একটু ইকুয়েশন 8-9 লিখতে পারো, সাবস্টিটিউটিং টু নিউ ভ্যারিয়েবলস ফাই n। তাহলে ভ্যারিয়েবল আরেকটা, তোমার ইকুয়েশন সলভ করার সময় ভ্যারিয়েবল গুলো বের করাটাই হচ্ছে কাজ। তারপর বলছে অ্যাজিউম স্টেডি স্টেট অ্যানালাইসিস। তো স্টেডি স্টেট অ্যানালাইসিস করলে তোমার ইকুয়েশন গুলা রেডিউস করে যাবে 3টা কাপলড এলিপ্টিক্যাল পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন সাই, ফাই n, ফাই p। এটা নিয়ে একটু নেক্সট কালকের ক্লাসের আগে একটু চিন্তা করো এই কথাটা কি বললো, অ্যাজিউম স্টেডি স্টেট ইকুয়েশনস। হ্যাঁ, তাহলে 2.6, 9 এবং 10, 6, 9, 10 তোমার কি ছিল দেখো, তোমার মনে হয় ছিল 2, সরি 6, তোমারও 6 ছিল মনে হয়, 6 আর 9, 10 ছিল মনে হয়। তো এই দুটো ইকুয়েশনের মধ্যে কিভাবে সাই হলো, ফাই n হলো, ফাই p হলো, এটা একটু চেক করবা। আজকেও দেখতে পারি, দেখি আগে আগের জিনিসটা লিখে নাও, 3 coupled elliptical partial differential equation। coupled elliptical partial differential equations। আচ্ছা লেখছো? লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, তো এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম তোমাদের বাসায়ও দেখতে পারো, আবার এখানেও একটু দেখো 6, 9, 10 কোনটা আসলে। 6 হচ্ছে, আমি যদি লিখি 6 হচ্ছে ডেল স্কোয়ার সাই, এটা মানে হলো নর্মালাইজ করলে n মাইনাস পি, আর ডোপিংটা ধরলে n। আর 9 হচ্ছে, আচ্ছা 10 আর লেখার দরকার নেই, 9টাই লিখি, যে n ইজ ইকুয়াল টু 1 বাই গামা n আর n ডেল সাই আর ডেল n। এই কতগুলো ইকুয়েশন ছিল, এবং ডেল পির জন্য এরকম একটা ইকুয়েশন আছে। তাহলে আমরা যদি এখন নিচে যাই, তাহলে এখন নিচে বলছে এই যে এখানে সাই লিখলা, আমরা তো এখানে সাই লিখলাম আর এখানে লিখলাম সাই। হ্যাঁ, তো এটাকে বলতেছে যে ওই সাই এর সাথে সাই n এর রিলেশন করছে, কোয়াসি ফার্মি লেভেল ধরলে তাহলে আমরা সাই এর জায়গায় বসাতে পারি কি সাই n মাইনাস প্লাস লন n, ঠিক আছে, এরকম কিছু বসাতে পারি এই সাইডটার জায়গায়, নিচের সাইডটার জায়গায়, ঠিক আছে, এটা বসাতে পারি। আর সেই সাই n কে সেখানে যখন সাইন, তাহলে সাইটা হয়ে গেল ইন টার্মস অফ সাই n, তারপর সেই সাই nটাকে আবার ফাই n দিয়ে রিপ্লেস করতে পারি। তো ফাই n দিয়ে রিপ্লেস করলে এই জিনিসটা ইকুয়েশনের মধ্যে মডিফিকেশন হবে, কারণ এখানে ডেল সাই আছে। তো তাহলে 3টা কাপলড ইকুয়েশন আসতে পারে, এটা একটু তোমরা নেক্সট দিন দেখো যে ইকুয়েশন গুলো কি আসে। আচ্ছা, আর হলো এরপর বলছে যে কোয়াসি ফার্মি লেভেল অ্যাপ্রোচ, তাহলে এটার নাম হবে coupled elliptical partial differential। Quasi Fermi approach has been used in both finite difference and in finite element solution method। এগুলো কি আগে তোমরা পড়ছো? finite difference নিউমেরিক্যালি কি পড়ানো হয়েছিল? ফাইনাইট এলিমেন্ট
না স্যার না স্যার। তো এই মেথডের মাধ্যমে জিনিসগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে প্রবলেম গুলোকে সলভ করা আর কি। তো সেই টেকনিকটা হচ্ছে ফাইনাইট ডিফারেন্স মেথড এবং ফাইনাইট এলিমেন্ট মেথড। তো এগুলো নিয়ে এই বইটা ডকুমেন্টসটা অনেক কিছু ডিটেলস আছে। কোয়াসি ফার্মি লেভেল মডেলস আর অফেন ইউজড ফর সিমুলেটিং ডিভাইসেস আর বোথ টাইপস অফ ক্যারিয়ার্স আর অ্যাকাউন্টেড ফর। তাহলে কোয়াসি ফার্মি লেভেলের জন্য যে ইকুয়েশন যে কত 6-7 না কি বললাম, তো ওই জায়গায় যে মডিফিকেশনটা হয়েছে ওই মডিফিকেশন তারপর 8-9 এটা কিন্তু লাগবে যখন দুই ধরনের ক্যারিয়ার আছে। আর ইকুয়েশন প্রথমে নরমালাইজ ছাড়া যেগুলো ছিল আর অফেন ইউজড as the semiconductor mobility equations when the carrier velocities are replaced by expression intermediate। এই দুটো আমি অলরেডি তোমাদের বলছি ডিফারেন্ট, তো এখানে লিখে রাখতে পারো এই দুটো ইকুয়েশন 10-11 হিসেবে লেখো। আর ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন অলরেডি আমি বলছি, এটাও 12 নাম্বার হিসেবে লিখে ফেলো। 10, 11 আর 12। আর তোমার আইনস্টাইনের যে রিপ্লেসমেন্ট সেটাও এখানে আছে, ওটাকে 13 বলো, আইনস্টাইন রিলেশন থেকে যেটা আসছে। তাহলে 11, 12, 13 শেষ করে আজকে আমরা শেষ করি আর কি। এই 4টা ইকুয়েশন লিখে আমাকে তাড়াতাড়ি বলো। জি স্যার হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। ছবি তুলে নিছো বুঝছি। আচ্ছা তাহলে এখন তাহলে 14 নম্বরও লিখে ফেলো, এটা ডিপি, এটা হচ্ছে 14। ঠিক আছে, এখানে শেষ করে দিলাম আজকে 14 নম্বর দিয়ে শেষ। এটা 14 নম্বর ডিএনডিপি। আমরা 14 থেকে আগামীকালকে যতদূর যাওয়া যায় যাবো, আবার থিওরি আলোচনা চলে যাব। ঠিক আছে, শেষ করলাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।